আমাকে শ্রীকৃষ্ণের ভূমিকা দিয়ে প্রশ্নপত্র করে গেছে সভ্য সমাধান। প্রশ্নগুলো ভালোই ছিল, পরে বিসির গল্পটা দিয়ে সর্বনাশ করিয়ে গেল। যার 100 ছেলে মারা গেছে তার এখনো বিসির গল্পের রুচি আছে। আর বউরে কই ওইভাবে কেউ ডাকে নাকি? ও সুচি, ও সুচি। হ্যাঁ শ্যামল, কি করছ তুই? কি করবে এইভাবে কেউ ডাকে? শুনছ সুচি, তুমি কোথায় গেলে সুচি? ও সুচি, এইভাবে নাকি? আর বাড়ি যাই আর একজন ডাকিছে ও বিসি। আপনারা হাসতেছেন, আবার কি বুঝি হাসেন আপনারা? হাসতে হবে, তাই হাসিয়ে পড়েছে। আর এত বড় বলদ আছে নাকি? ও তো ওই জায়গায় কবে তোর বউটার নাম ভালো রে, আমার বোন নাম যা, তাতে আর ডাকা যায় না, ছোট করে বিসি বাজিয়ে গেছে কবে না? কি আপনারা কি করেন? দুইজন হেঁটে যাচ্ছে পথ দিয়ে, একজন জিজ্ঞেস করেছে, কবি গান শুনেই যাচ্ছে একজন, এ ভাই তোর নাম কি? ওকে আমার নাম নিবারণ কুণ্ডু। তা কবি গান শুনে আইছে, ওর আবার একটু মিল দেওয়ার বাসনা জাগিছে। কই কি কলি তোর নাম? কই নিবারণ কুণ্ডু। কই ছিঁড়ে খাবো তোর মুন্ডু। ও ভাবতেছে আরে খালি খালি আমার মুন্ডু ছিঁড়ে খাওয়া কেন, ব্যাপারটা কি? ওরটাও আমি ছিঁড়িয়ে খাবো, ওরে ছাড়িয়ে দেবো, আমারটা ছিঁড়িয়ে খাবে, ওরটাও আমি খাবো। কয়ে ভাই তোর নাম কি? কয় আমার নাম হারাধন পাল। কয় ছিঁড়ে খাবো। আরে হলো না রে, বাজিয়ে গেছে বাজিয়ে গেছে, হলো না। তা বিসি বাজিয়ে গেলি কোয়া যায়? এই সুসি কোয়া যায়, বিসি বাদলি কোয়া যায়? হ্যাঁ শ্যামল, কি ওই জায়গা থামিয়ে যাবে না? ওই আমি যাবি খাতি যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ গেছে, ওর গল্প শেষ করে দিছি তো। হ্যাঁ আমার দ্বারে গল্প দিচ্ছে, এতগুলো ছেলে মরে গেছে, তাই তো ওর মতো বলদলিত কব ছিঁড়ে খাবে তোর ওইয়া কবে না? এই কান্দে কেডা? হ্যাঁ ও আবার কি খাবার জন্য কান্দিছে? আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি মায়ের মায়েরা দাঁড়ায় আছে, ওদের একটু কি বাসনা জেগেছে। আসো তোমরা আসো। শিল্পী অসীম সরকার মহাশয়কে ব্যাস এবং উত্তরীয় দিয়ে সম্মাননা জানাচ্ছেন ক্লাবেরই মেয়েরা আঁখি বণিক, লাভলি মণ্ডল, দুষ্টু ঘোষ। দুষ্টু কেডা রে? দুষ্টুই মনে হয় বেশি সুষ্টু। ঠিক আছে আস। সামনে কারো মুখ দেখা যাচ্ছে না, যদি পারো একটা লাইট টাইট মারিয়ে দাও। চোখে লাগলি তা আমার চোখে লাগতেছে না? হরি বল হরি বল হরি বল। সবাই করতালির মধ্যে সবাই একটু হাততালি দেবেন, সবাই হাততালি দেবেন। এবারে আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ মাননীয় সমীর ঘোষ মহাশয় আমাদের অসীম সরকার মহাশয়কে মাল্যদান করছেন। সবাই একটু করতালির মধ্য দিয়ে সবাই একটু হাততালি দেবেন। হরি বল হরি বল হরি বল। মামনি উন্নাটা দেশে ওইটা আজকে থাক আমার কাছে, কি আমারটাই খুলে তোলাম। তাহলে ওর গল্প শেষ হয়েছে তো নাকি? সব কিছু বলা যায়? আপনারা কি বলেন? বাজিয়ে পড়লি কি আর বলা যায়? থামিয়ে যাবে না? যার বউয়ের নাম বিচিত্রা সে বিচি কবে কেন? বাজিয়ে পড়লি থামিয়ে যাবে না নাকি? কথা কয় না, কথা কও না কেন? থামবে না? না থামলি জাটার বাড়ি খাতি হবে। বাচ্চাটাকে থামান, ওর মার কাছে দেন। আরে বাবা ওর খিদিয়ে পাইছে,
যা দিলি থামে তাই দিতি কন, বোঝে না রে মাইরিয়া। ওই বুড়ি ওরে ঠাস দিছে, তুমি ঠাসিয়ে ওরে কি করবা? এক বাউনের দ্বারে তার বউ ছোট ছেলে রেখে জল আনতে গেছে, ছেলের লাগছে কি দিয়ে, আর ছেলে তো কান্না আরম্ভ করেছে। বাউন কয় এই 500 টাকার নোট নে, কান্দিস নিয়ে। ও কি 500 টাকার নোট দিয়েছে, আরো বেশি কান্না আরম্ভ করে দিয়েছে। এই নে 2000 টাকার নোট নেই। ও আরো চিৎকার করেছে। এইবার তো একেবারে পইতে বের করে কান্দিস না কিন্তু, ওং ভূর্ভুবস্ব তৎসবিতুর বরণ্যং ভর্গো দেবস্ব ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ, কান্দিস না। আর কয় ইয়া। এই সময় বউ ডাইছে, কি হয়েছে? কয় যা হয়েছে নাও, 500 টাকার নোট দিছি, 2000 টাকা দিছি, পরে পইতা ধরে ব্রহ্মগায়ত্রী জপিছি, এর কান্না থামাতে পারিনি। বউটা একটু মিশ্রুত করে হাসি দিয়া ছেলেটারে কোলে নিয়ে আসতে ব্লাউজটা খুলে যেই ভরিয়ে দিয়েছে, টিপ টিপ করিয়া হাসতেছে আর তাকাচ্ছে। আর ওই বাবন ওই বউদের দিক তাকায় রয়েছে। বউটা কয় নতুন কি দেখতেছো? কয় দেখতেছি তোর ওইটার মধ্যে আছে কি। শালা আমি 500 দিলাম, 2000 দিলাম, ব্রহ্মগায়ত্রী জপলাম, তাও থামলো না, তুই এসে কি একটু দিলি? উনি ঠাসতিছে বুড়ি, বোঝো না? উনি কয় আমি বুঝিনি, আর তুমি আর খাও নাই। আমারে খালি হাসানোর কথা কবে, আমার না লজ্জা করে, এইসব কথা ভালো লাগে না আমার, জানো। ক্লাবের ছেলেরা কয় কি একটু হাসাবেন কিন্তু সরকার মশাই। হাসাবো কি? আপনারা কি কন, হাসাবো নাকি? আরে জোরে কন। আচ্ছা, একে তো ছাই, বাতাস দিলি দেখবেন আর নাই, খালি উঠতি থাকবেন। হরি বল। আজকে প্রথমের থেকে আরম্ভ হয়েছে। ও যেমন বিসি দিয়ে আরম্ভ করেছে, আমি তেমন পাল দিয়ে আরম্ভ করেছি। নাও ধরো, হারমোনিয়ামটা একটু বাড়বে। হারমোনিয়াম কই, সব বন্ধ কেন মাইক? সব দিয়ে দাও, দিয়ে দাও, বাজাও। বেহালা দোতারা বড় বক্সে আছে, বড় বক্সের সঙ্গে শুনতে হবে, আমি কিন্তু পাইনি। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি করে ভালো ফল পায়, তখন কিন্তু বলে না ভগবানের কৃপায় ভালো ফল পেয়েছি। জমিতে ফসল লাগাই দেবে, ধান লাগাবে, পাট লাগাবে, যদি বন্যার জলে ভাসিয়ে যায়, ও রে ভগবান রে, আমার 10 বিঘা জমির ধান ভাসিয়ে গেল। আর যদি ভালো ফসল হয়, অন্য কারো যদি একটু কম হয়, দেখছিস আমরা কয় বাপ বেটা চাষি, আরে শিখতি হয়, বুঝলি? ও সময় ভগবান রে কয় না, আকাশ করবা তোমরা আর দোষ দেবা ভগবানের। হ্যাঁ, ভগবান দেয় কর্মফল। ভালো কাজ যারা করে ভগবান ভালো ফল দেয় তারে, খারাপ কাজ যারা করে তার সেই কর্মফলের ফেরে তাদের করতেই হয়। তাই আমার প্রথম গান, হ্যাঁ, যার যার নিজের দোষে সেই দোষী। একটু রিভাইভ দাও, একটু রিভাইভ দাও। যার যার নিজের দোষে, একটু ভাববে, যার যার নিজের দোষে
দোষী, কখনো দোষী নহে ভগবান। ভগবান অসাবধানে রাখলি রে তোর ঘরে রে পোলাপান। হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে রে পোলাপান। লেডিস অসাবধানে রাখলি রে বন্ধ কেন? ঘরে পোলাপান। জানে জানে নিজের দোষে, জানে জানে নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী। দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। একটা সংসারে একই বাবার যে সন্তান জন্ম ধরে সবাই কি একরকমের হয়? আমার আলোচনার মধ্যে দিয়ে বুঝবার অনেক বিষয় আছে, অনেক কথা আমি আকার ইঙ্গিতে বলবো, আপনারা বুঝে নেবেন। এক বাবার একটা ছেলে ডাকাতি করলো, ধরা পড়ল। আর একটা ছেলে খুন করলো, আর একটা ছেলে চুরি করলো, ধরা পড়লো। তাহলে তারা জেলে যাবে। বাবাও জেলে যাবে যদি বাবার তদন্ত করে বোঝা যায় যে বাবার এই কাজে সহায়তা আছে। বোঝা যাচ্ছে? এবং তার সন্তান যে কুকাজ করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, খুন করেছে, তাতে বাবা এবং মা দুজনেই তারা চাইছে যাতে এর প্রমাণগুলো লোপাট করে দেওয়া যায়, যাতে আমার ছেলে যাই করুক না কেন ওকে ভালো বলে প্রমাণিত করব। এইরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে সেই মা বাবাও দোষী হয়। বুঝতে পারছেন? আর যদি মা বাবা নিরপেক্ষ থাকে তাহলে কোনো কোনো মা দেখবেন বলে, নিয়ে যাও, ওর মতো ছেলে আমার দরকার নেই, ওই বংশের কুলাঙ্গার, ওরে ফাঁসি দিয়ে দাও, বলে না? আর কোনো কোনো মা আবার সুখ পায়, আমার ছেলে চুরি করেছে আর নিয়ে নিয়ে গেছে, ডাকাতি করেছে, কত ভালো আমার চল রে। বুঝতে পারছো কি বলছো? তাদের কাছে যখন পুলিশ যায়, আমার ছেলে এই কাজ করতেই পারে না, কিন্তু মা জানে কায়দা আছে। এই জন্য একটা ছেলে সে ডাকাতি করতে গিয়ে খুন করে তার যখন ফাঁসি হয়ে যাচ্ছে, বলছে তোমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা আমার মায়ের জিভটা কাটিয়ে নিয়ে ভেজে দাও, ওইটা খাইয়ে মরবো। তোমার মায়ের জিভ কাটিয়ে আনবা কেন? কয় তাহলে শোনেন স্যার, আমি কোনোদিন চোর হতাম না, আমার চোর বানাইছে আমার মা। কিরকম? কয় প্রথম ওই পাশের বাড়ি ভালো আম গাছ, আম বাগান, আমার মা কত একা কয়টা আম চুরি করে আনিয়ে দে তোরে, ওই চাটনি রান্না করে দিবানি। আর ওই দোকানদার যখন দোকান খোলা রেখে ঘরে যাবে, ওই সময় চিনি চুরি করে নিয়ে আসবে। এই চিনি চুরি করা, আম চুরি করা আমার মায়ের জিউবার লালসার জন্য প্রথম চুরি শিখেছে। কারা ফুটোচ্ছে এই জায়গা, আজকে এই ফুটোফুটি বন্ধ করো। এমনি চারিদিকে ফুটনির জ্বালায় বাঁচি নিয়ে ওই মা এই আম, কাঁঠাল, পেয়ারা দোকানের থেকে চুরি, এইগুলো মা আমাকে প্রথম শিখিয়েছে।
তারপরে এগুলো দেখি যে ভালো জিনিস, তো আর কাজ করা লাগে না, চুরি করিয়ে তো ভালোই হয়। এই চুরি করতে করতে ডাকাতের দলে মিশে গেলাম স্যার। টোন বেশি আছে কোনটায়, এই মনিটরে মনে হয়। তাহলে আমার মা যদি ভালো হতো, আমার মায়ের জিহ্বার লালসা যদি না থাকতো, আমার মা যদি বলতো খোকারে খাস আর না খাস, পরের সম্পদ আনিস না বাবা, নিজে যেটুক পারবি আয় করে খাবি, তাহলে আমি কোনোদিন খারাপ হতাম না। এই জন্য হাকিম সাহেব কথা বলবেন, আমার মায়ের জিপটা কেটে এনে আমারে ভাজিয়ে দেবেন, ওইটা খাইয়ে আমি মরব। হাকিম স্তম্ভিত হয়ে গেছে। এই এক ধরনের মা। আর এক মার কথা শোনেন, তারপরে এই গান্ধারী মার কথা কব আমি। এই গল্পগুলো কেন দিচ্ছি, এইটারে ধরবো, ওই কানার বৌরি আজকে শাসিয়ে শুলে তুই যাব। আপনাদের আনন্দের খবর জানাই, আমি যার নাম একটু আগে আপনাদের জানিয়েছিলাম, সকলের লোকপ্রিয়, সত্যি সত্যি উনি এখন এমএলএ হয়েছেন বলে তাই না, আমি এমএলএ হওয়ার অনেক আগের থেকে ওনাকে চিনি। উনি মানুষের সেবায় সদা সর্বদা ব্রতী থাকতেন। আপনাদের সকলের পরিচিত মাননীয় স্বপন মজুমদার, তার উদ্দেশ্যে জোরে জোরে একটা করতালি, জোরে 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 মায়ের একটা উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আজ পর্যন্ত কেউ কালির দাগ লাগাতে পারে না এই সাদা জামায়, পারবেও না কোনো। দেয় ছাড়া নেয় না, দুই হাত ভরে দেয়। কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যে স্বপন বাবুর কাছে গিয়ে কোনো বিষয় নিয়ে কিছু চেয়ে পাই নাই। তেমনই একজন মানুষ, বহু বিধায়ক আছে, অনেক করে খুঁজিয়েই পাবেন না। মিথ্যে কথা করছি নাকি, সত্যি কথা করছি তো না, দরকারেও পাবেন না। আর সব সময় যে মানুষটাকে কাছে পাওয়া যায় এবং সমস্ত মানুষের সেবার জন্য যে সব সময় উদ্গ্রীব থাকে, তার নাম স্বপন মজুমদার। তার মঙ্গলের জন্য, তাকে আশীর্বাদ করার জন্য আরেকবার উলুধ্বনি, জয় জয় বাবা গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবাজি যখন এসেছেন দুটো কথা বলবেন। আমরা স্বপনদাকে, আমাদের খুব প্রিয় নেতা স্বপনদাকে আমরা একটু মালা পরিয়ে আর পুষ্পস্তবক দিয়ে বরণ করিয়ে নেব। পুষ্পস্তবক দিয়ে বরণ করবে আমাদের ক্লাবের সভাপতি সত্যজিৎ হালদার মহাশয় এবং ক্লাব সম্পাদক ক্ষুদিরাম বণিক মহাশয়। আপনারা সবাই একটু হাততালি দেবেন। আমাদের আর এক সদস্য প্রসেন স্বপনদাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানালো। আমরা আশা করব আমাদের সবার সাথে স্বপনদাকে আমরা যাতে পাই, আপদে বিপদে সবসময় যাতে উনি আমাদেরকে রক্ষা করেন, সেই আশা রাখব। সবাইকে নমস্কার। দীঘা শক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে এবছর এই ক্লাবের 42তম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে গতকালই তার শুভ সূচনা হয়েছে।
আমি গতকালও এসেছিলাম কিছু শীতবস্ত্র বিতরণ প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে এই ক্লাবের 42 বছর পূর্তি যে উদ্দেশ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম আজকে বিশেষভাবে আপনাদের সামনে ভারতবর্ষের মধ্যে সবথেকে জনপ্রিয় কবি, রাষ্ট্রীয় কবি শ্রী অসীম সরকার মহাশয় আপনাদের সামনে কবিগান বিতরণ করছেন বা গিয়ে শোনাচ্ছেন। আপনারা এলাকাবাসী যারা আছেন তার গান শুনবেন অবশ্যই, এবং আমি আপনাদের বলবো এই গান শোনার সুযোগ যে ক্লাব করে দিয়েছে তাদের যে বিভিন্ন চিন্তাভাবনা, এলাকাবাসীর পাশে দাঁড়ানো, বিভিন্ন কোভিডের সময় থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্যে দিয়ে তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আজ রক্তদান শিবিরও ছিল, যে রক্ত এক ফোঁটা রক্ত মানুষের জীবন দান করে, সেই রক্তদানের মাধ্যম দিয়ে তাদের আরও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে তারা। সেই ক্লাবের সকলের পক্ষে আমি সকলকে বলবো একবার হাতে তালি দিয়ে তাদের সম্বোধন করতে এবং তাদের উৎসাহ বাড়াতে। প্রতি বছর তারা যেন আপনাদের সকলকে নিয়ে, সকলের আশীর্বাদে, সকলের সহযোগিতায় এই ক্লাব এরকম ধরনের অনুষ্ঠান দিয়ে আপনাদের আনন্দিত করতে পারে, পাশে থাকতে পারে। আপনারা গান শুনবেন, আমি আর বেশি কথা বলবো না, তবে শেষ করার আগে একটি কথা বলবো। আমরা এখানে যারা বসে আছি তারা সবাই সনাতনী বা হিন্দু, আর এই সনাতনী বা হিন্দু ধর্ম রক্ষা করা আমাদের সকলের নিজ নিজ দায়িত্ব। আমরা সকলে জানি বর্তমান বাংলাদেশে যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে সনাতনী বা হিন্দুদের উপর। এক সময় বাংলাদেশ ভারতবর্ষের একটা অংশ ছিল, কিন্তু বর্তমান সেই দেশের হিন্দুরা যেভাবে অত্যাচারিত, নিপীড়িত, মা বোনেরা ধর্ষিত হচ্ছে, ধন সম্পদ লুট করছে, খুন করা হচ্ছে, তার প্রতিবাদের জানানোর জন্য আমাদের সকলকে একটু সক্রিয় হওয়ার দরকার হয়েছে আমি মনে করি। তার কারণ বাংলাদেশে একসময় ভারতবর্ষের অংশ ছিল। আমরা এখানে যারা আছি বা পশ্চিমবঙ্গ, বেশিরভাগ বাঙালির কোনো না কোনো বন্ধু, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার এখনও বাংলাদেশে আছে বা ছিল। সেই দেশের মানুষের সংখ্যালঘু বা সনাতনী মানুষের উপরে অত্যাচার হলে আমাদেরও যদি প্রাণ না কাঁদে, আগামী দিনে আমাদের সময়ে আমাদের হয়ে কেউ দাঁড়াবে না, এটাও আমরা ধরে রাখতে পারি। তার কারণ 71 সালে আমরা দেখেছি সেগুলো। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের যে যেভাবে পারেন তার নিজ নিজ ভাষায় প্রতিবাদের ভাষা বুঝিয়ে দেওয়া, যে বাংলাদেশে হিন্দুদের পর অত্যাচার হলে আমরাও ছেড়ে কথা বলবো না, আমরা তাদের পাশে আছি। তবে ভারতবর্ষের সরকারও বুঝবে যে না, তাদের পাশে থাকা দরকার আছে। এত এই পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে তাদের একটা যে যোগসূত্র রয়েছে সেটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একবার ধন্যবাদ জানাই এই দিঘাড়ি শক্তি সংঘ ক্লাবের সমস্ত সদস্য, সভাপতি, সম্পাদক মহোদয়কে। বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে আমাদের রাষ্ট্রীয় কবি অসীম সরকার মহাশয়ের কবিগান গাওয়ার বা আপনারা শোনার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। স্বপনদার কাছে আমি অনুমতি না নিয়েই একটু অনুরোধ করছি,
আমাদের এলাকার সবার সুবিধার জন্য স্বপনদার কাছে আমাদের একটা ছোট্ট দাবি আছে, সেটা হচ্ছে যে আমাদের ক্লাবের জন্য অন্ততপক্ষে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আপনি করে দেবেন। এটা আমাদের ক্লাবের তরফ থেকে আপনার কাছে অনুরোধ, আপনি এই ব্যবস্থাটা করে দিলে আমরা খুব উপকৃত হব এবং আমাদের এলাকার লোকও খুব উপকৃত হবে। খুব সুন্দর প্রস্তাব, কিন্তু সমস্যা হয় ক্লাবে। আমি বিগত 2-3 বছর ধরে চেষ্টা করেছি বিভিন্ন ক্লাবে অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য। আমি 3 বছর পরে চেষ্টার ফলে 3টি ক্লাবে অ্যাম্বুলেন্সের পেপার সঠিকভাবে তৈরি করতে পেরেছে তারা, এবং চাঁদপাড়াতে একটা সববাহী গাড়ি, সেটা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, যেটা আমাদের বনগাঁ দক্ষিণ বিধানসভায় খুব প্রয়োজন ছিল, নেই। আর মণ্ডলপাড়াতে একটা অ্যাম্বুলেন্স অলরেডি কথা বলা হয়ে গেছে দেওয়ার জন্য, আর বকচড়াতে একটা অ্যাম্বুলেন্স একটা ক্লাবের সঙ্গে কথা বলেছি। তবু আমি চেষ্টা করব, যদি শক্তিসংঘ ক্লাবের সমস্ত কাগজ ঠিক থাকে তাদেরকেও যাতে প্রদান করা সম্ভব হয়, আমি সে বিষয়ে অবশ্যই দেখব। ধন্যবাদ সবাইকে। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে আরেকবার হরি হরি বল। জোরে জোরে উলুধ্বনি দাও মা, জোরে জোরে উলুধ্বনি দাও, জোরে জোরে। হ্যাঁ, আমারটা যেমন ছিল তেমন করো, কমে গেছে, সেই সেই টিউন নেই। এটা হচ্ছে মেইন ভোকাল একদম। হ্যালো, আপনাদের সকলের মনের মানুষ, প্রাণের মানুষ, কাছের মানুষ, যে মানুষের মধ্যে নাই কোনো অহংকার, নাই কোনো আত্মম্ভরিতা, যে মানুষ সবসময় মানুষের পাশে থাকতেই ভালোবাসে। কালকেও গোবরডাঙ্গাতে গান ছিল, সেখানেও হাজির। যদিও কালকে সস্ত্রীক লক্ষ্মী সহ নারায়ণ হাজির হয়েছিলেন, খুব আনন্দ ছিল। আজকে আমি জিজ্ঞেস করলাম, বাবা মা আসেননি? বলে শরীরটা বেশি ভালো না। আপনাদের ক্লাবের কাগজপত্র সঠিক থাকলে বাবা যেটা কথা দিয়ে যান, কথা কখনো নষ্ট করেন না। দেখবেন আপনাদের অ্যাম্বুলেন্স এখানে চলে আসবে। আর যে কথাটা বাবাজি বলেছেন যে ওপার বাংলা ভারত ভাগ হওয়ার ফলে আমরাও এসেছি, এখনো আমাদের আত্মীয় স্বজন বংশের লোক অনেকে আছে, তাদের উপর যে অকথ্য অত্যাচার, অমানবিক অত্যাচার, পাশবিক অত্যাচার, সেগুলো ফেসবুকে দেখে না ঠিক থাকা যায় না। যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে মানুষগুলোকে, কেটে ফেলছে, কুরুল দিয়ে কোপাচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, লুটপাট করছে। আজকে ফেসবুকে দেখলাম এক মা বলছে, আমার গাছ কেটে নিয়ে যাচ্ছ কেন? আমার গাছ কেন কেটে নিয়ে যাবা তোমরা? গাছ কেটে দিনের বেলায় নিয়ে চলে যাচ্ছে। একদম আফগানিস্তানের মতো পরিস্থিতি আরম্ভ হয়ে গেছে। সমস্ত জেল থেকে বড় বড় দাগি আসামি যারা সন্ত্রাসী, তাদের মুক্ত করে দিচ্ছে ইউনিস, আর তারা অস্ত্র নিয়ে ঘুরছে। আমরা যদি এপার বাংলা থেকে সনাতনী হিন্দুরা হুঙ্কার না দেয়, তাহলে ওপারের মানুষগুলোকে মেরে ফেলবে। তাই যখনই যেখানে ডাক দেবে, আপনারা একত্রিত হয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাবেন। সুরগুলো ঠিক করে নিন। আমাদের গান হচ্ছিল, গান্ধারীর প্রশ্নের জবাবের জন্য একটা গান গাচ্ছিলাম না, মনে আছে তো? এক মা তার ছেলেকে চোর বানালো, ডাকাত বানালো, খুন করালো, তারপরে তার ফাঁসির হুকুম হলো। বললো, তুমি কি চাও? শেষ ইচ্ছা? বলে, আমার মার জিভে কাটিয়ে ওইটা ভাজিয়ে নিয়ে দাও, ওইটা খাইয়ে আমি মরি। মনে আছে তো? মনে আছে আপনাদের? আর একটা মায়ের কথা বলবো, এটাও শোনেন।
এই মায়ের 2 মাস পেটে বাচ্চা অবস্থায় স্বামী মারা গেল, নিতান্ত গরিব, কিন্তু মা এতটা চরিত্রবতী বাচ্চাটাকে নষ্ট করেনি। স্বামীকে এত ভালোবাসতো, ভাবলো এই আমার গর্ভে যাকে রেখে গেছে ওইটাই তার স্মৃতি, ঠাকুর তুমি একে ভালো রাখো, সুন্দরভাবে প্রসব হোক। ঠিক সুন্দরভাবে প্রসব হয়েছে। পরের বাড়ি কাজ করে ওই ফ্যান কুড়োইয়ে খুদ কুড়োইয়ে খেয়ে খেয়ে খাওয়াইয়ে খাওয়াইয়ে ছেলেটারে মানুষ করেছে। বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছিল, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ের দিস শিক্ষা। বাবা হরিচাঁদ গুরুচাঁদরে খুব মানে তো, তাই দেখলো আমারটা টিউন কিন্তু ঠিক নাই, সেই জায়গায় নেই, হ্যাঁ ঠিক করো। ছেলেটাকে 1 চান্সে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়েছে, মানে বিএ পাস করিয়েছে। হ্যালো হ্যালো রিভাইভ, তুমি কেন নাড়ালে? এটা টেপা তোমার ঠিক হয় নাই বাবা, এটা মেইন ভোকাল না, বোঝো না? হ্যালো, এত সুন্দর মাইক তোমার। হ্যালো চেক। ও 1 চান্সে পরীক্ষা দিয়ে সাব ইন্সপেক্টর হয়ে গেছে পুলিশের। পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে ওর পোস্টিং হয়েছে মুর্শিদাবাদ, মালদা মুর্শিদাবাদ বর্ডার সাইড। বছর 5 মধ্যে 3টে ফ্ল্যাট কিনেছে কলকাতা রাজারহাটে, জমি জমা প্রচুর করেছে। তা পুজোর সময় বিয়ে করেছে, বৌমাকে নিয়ে আসছে। বৌমার তো সোনা ছাড়া কিছু দেখাই যায় না, সারা গা ভরা সোনা, নাকে সোনা, হাতে সোনা, কানে সোনা, আঙুলে সোনা, পায়ে সোনা, গলায় সোনা, সোনা ভরা, খালি সব গা ভরা সোনা। আর ওরও তাই, মার জন্য 5 ভরি ওজনের একটা সার বাড়াই দিয়েছে। আর 2 লাখ টাকার একটা প্যাকেট আনিয়ে মারে প্রণাম করে বলছে, মা এটা নেও, তুমি পান টান কিনিয়ে খাবা। 2 লাখ টাকা নিয়েছে। আর ওই হার দেশে মা দেখেন কেমন মা। মা জিজ্ঞেস করছে, বাবা এগুলো কোথায় পাইছিস? কই তা দিয়ে তুমি কি করবা? তোমারে আনিয়ে দিছি, তুমি ভোগ করো। আরো 3টে ফ্ল্যাট কিনেছি, দেখো তো তোমার বৌমার দিক তাকাই দেখো, ঝিকিমিকি 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 করে, দেখো না? কয় বাবা তুই বেতন পাইস কত? এই তো ঝামেলা, আমার কথা বলতিস। বেতনের টাকা আমার ঘরে লাগে নাকি? ও তো জুতো পালিশ করতে লাগে আমার। কয়টা কি করিয়ে পাস? আরে মা রে, বর্ডার সাইডে তো আমার মুর্শিদাবাদ মালদা এই জায়গা দিয়ে গেছে গরু পাচারের টাকা রে মা। টাকায় টাকায় বস্তা ভরা টাকা। মা 1 লাথি দিয়ে ওই টাকার প্যাকেট ফেলে দিয়া আর ওই সোনার হার ফেলে দিয়ে বলছে, শোন এই বাড়ি আর আসবি না, বেরো অপদার্থ কোথাকার। তোকে এই শিক্ষা দিয়েছি আমি, তুই কত মানুষের মাথায় বাড়ি দিয়েছিস জানিস? বেরিয়ে যা এখান থেকে। আমি আবার ভিক্ষা করব, পরের বাড়ি ধান বানবো, ভিক্ষার থালা নিয়ে পথে নামবো। তোর এই দুর্নীতির টাকা তোর এই মা খাবে না। ছেলে থমকে দাঁড়িয়ে গেছে, ছেলের 2 চোখে জল এসে গেছে। মা আমাকে ক্ষমা করা যায় না? এই দুর্নীতি করে যত টাকা পেয়েছিস সমস্ত গরিব মানুষকে দান করে দে। বেতন ছাড়া একটা টাকাও তুই ঘুষ খেতে পারবি না। পারবি? তাহলে আমাকে মা বলে ডাকবি। মায়ের চরণ ছুঁয়ে বলল, মা আজ থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেল, আর জীবনে কোনোদিন আমি অসৎ কাজ করব না। হে গান্ধারী, তুমি তোমার ছেলেরে গালাগালি শিখাইছ, মানুষ মারা শিখাইছ, জবাব দিও। তোমার ছেলে মরিছে আবার কাঁদতিস। আমি হাসবো না তো হাসবে কিনা? আমি তো হাসতেছি, দেখ কেমন লাগে এইবার, দেখ কেমন লাগে। হ্যাঁ আমি হাসবো না? তুমি তোমার দুর্যোধনকে কেন বলেছিলে, এই তুই আমার বড় ছেলে, কথা মান, ভীমকে নিমন্ত্রণ করে আন, বলি তোর পাশাপাশি ওর গায়ে পাণ্ডবদের সবার চাইতে শক্তি বেশি। আমি
আর তুই মিলে ওরে বিষ খাওয়িয়ে মেরে ফেললে তাহলে আমরা নিশ্চিন্ত হয়ে যাব। তোমার ছেলে নিমন্ত্রণ করে নাই ভীমরে, বাড়ি আনো নাই, পিঠিয়ে পায়েস রান্না করে তার মধ্যে বিষ মিশিয়ে খাওয়াও নাই। জবাব দিও, যদি বাপের বেটি হও ওই বিষ ইটি কাজ হবে না আজকে। যখন ভীমকে বিষ খাওয়ালে পাণ্ডুর ছেলে ভীমের ঘটিল মরণ, তুমি বললে তোমার দুর্যোধনের ধারে ঠ্যাং ধরে ওই নদীর মধ্যে ফেলা। এখন আমাকে ঘরে বললি আমরা দুইজনে আসামি হব, বুঝিস না? কি সুন্দর ছেলে বানাইছ তুমি, মানুষ মারা শিখাচ্ছ বিষ খাওয়াইয়ে। সেই নদীর জলের মধ্যে ফেলে দিল। ভাগ্য ভালো ছিল, ওর মধ্যে সাপ ছিল, সাপে গায়ে দংশন করলো, বিষে বিষে বিষক্ষয় হলো বলে বেঁচে গেল পাণ্ডুর ছেলে প্রেমানন্দ। হরিবল হরিবল। বিষ থেকে জীবন পায়। তুমি কেন ভীমকে গালাগালি দিতে শিখিয়েছ? তুমি কেমন না, তাহলে তোমার ছেলে মরবে না? যারে যারে নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, যারে যারে নিজের দোষে, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। আপনারা কেউ বলতে পারেন হরিচাঁদ ঠাকুরের কয় ছেলে ছিল? কেউ জানেন? হাত তোলেন। ছোট কেউ জানেন না? কেউ জানেন না? দুটো ছেলে ছিল, দুটো ছেলে। একজনের নাম গুরুচাঁদ, আর একজনের নাম তো মানুষ জানেই না, তার নাম উমাচরণ। এই উমাচরণের কারণ ভালো ছিল না বলে হরিচাঁদ ঠাকুর তার নিজের ছেলেকে বর্জন করেছিলেন। এরে কয় বাবা, ও গান্ধারী, যেদিন ওই দুর্যোধন জন্ম নিয়েছিল ব্যাসদেব বলেছিল কিনা বলে যাবা যে এই ছেলেরে বাঁচাই ডাকে না, তোমার বংশ ধ্বংস করবে। জবাব দেবা, তুমি সেদিন কি বলেছিলে? নিজ হস্তে বিষ বৃক্ষ যদি কেউ লাগায়, সেই বৃক্ষ জন্ম নিলে কি তারে কাটা যায়? ব্যাসদেব বলেছিল তুমি আমার কথা লো, এই শিশুকালে নুন খাওয়াইয়ে ওরে মারিয়া ফেলাও। কথা শুনিস? আমি হাসবো না, আমি হাসবো না। কে হাসবে? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল তোমার ছেলে অর্ডার দিয়েছে, এই দুঃশাসন আমার কথা শোন, দ্রৌপদীর করে কেশ আকর্ষণ এক্ষুনি নিয়ে এই রাজসভায়। অন্তরে আছে ভাবো, ওকে উলঙ্গিনী করে বসাইয়ে উরু করে পাণ্ডবদের লজ্জা দেবে। তোমার ছেলে দুঃশাসন যখন দ্রৌপদীর কেশ আকর্ষণ করতে গেল, তোমার দরজায় এসেছিল কি না এসেছিল? জবাব দেবা। বলেছিল মা, আমিও নারী তুমিও নারী, আমি তোমার বংশের বধূ মাতা, তুমি আমার শাশুড়ি, তোমার সন্তান আমার কেশে ধরি। আজ খোলা রাজসভায় গিয়ে আমার বসন উন্মোচন করি, উলঙ্গিনী করতে চায়। মাগো আমার কথা লও, একবার আমাকে আশ্রয় দেও, বাঁচাও বাঁচাও। সেদিন তুমি কি করেছিলে? সেদিন তুমি হাসি দিয়ে ঘরের মাঝে গেলে, আর দ্রৌপদীর চুল টেনে নিয়ে গেল তোমার ছেলে।
বসন ধরে টেনে টেনে খুলে ফেলতে চায়, দুহাত তুলে বলে কৃষ্ণ রহিলে কোথায়? হে জগন্নাথ গিরিধারী কৃষ্ণ নটবর, একবার প্রভু নারী লজ্জা সম্বরণ করো। সেদিন কে কে দিয়েছিল বসন? আমি কৃষ্ণ গিরিধারী বসন যোগাই, তোমার ছেলে উলঙ্গিনী করতে পারে নাই। যত বসন ধরে টানে সবাসন নিধান, তার বেশি বসন যোগাইলাম কৃষ্ণ ভগবান। হায় হায় কৃষ্ণ ভগবান, হায় হায় কৃষ্ণ ভগবান। আমি ভক্তের বন্ধু ভবানন্দ, ভক্ত ডাকে দিলে থাকিতে পারি নাই আমি কৃষ্ণ নীল দলে। হায় হায় কৃষ্ণ নীল দলে, হায় হায় কৃষ্ণ নীল দলে। মা, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। যে মা সন্তানকে অপরের সন্তানকে মেরে ফেলা শিখায়, বিষ খাওয়ায়, যে মা তার সন্তানকে দুর্নীতি শিখায়, আমার মনে হয় তুমি মরে গেলেও ভালো হতো। সেই মাও সমান বসে বসে আমি খালি খালি হাসি। ওই জন্য আমি রাত্রিবেলা আসি, দেখি তুমি কেমন কাঁদতেছ, এখন কাঁদতেছ। আগের কথা মনে পড়ে না যে কি কি করিস, কান্দ কেন এখন? কি গোসাইটা কি কন, আপনারা কি কন? অপরের দুঃখে যে নারী হাসে, তার দুঃখ দেখে স্বয়ং কৃষ্ণ নিজে হাসে। হায় হায় কৃষ্ণ নিজে হাসে, হায় হায় কৃষ্ণ নিজে হাসে। আমি নির্দোষী কালো শশী এই বিশ্ব বসুধায়, যে যেমন কর্ম করে তেমন ফলই পায়। হায় হায় তেমন ফলই পায়, হায় হায় তেমন ফলই পায়। আমি যত ভালো গান গাই, আমি যদি মদ খেয়ে মাতলামি করি আমারে ছাড়িয়ে দেবে? কি ছাড়বে? মনে করেন গানের পরে আমি থাকলাম এই ঘরে, শুয়ে থাকলাম রাত্রিবেলা, এই জায়গায় জুয়ার খোট বসিছে। মনে করেন আমি যে দাঁড়ায় থাকলাম, জুয়া খেলা হচ্ছে, মদের বোতলও আছে, আবগারি পুলিশ আসলো, ওই কয়টারে ধরবে, আমারে ভাব দেবে? আমি যদি বলি আমি একটু দেখতেছি, বলে গাড়িতে আগে ওঠেন তারপরে দেখবেন, থানায় চলেন। রাত 2টোর সময় দেখতেছে কি ও খাবা? নিজে যেমন কর্ম করবা তেমন ফল পাবা, তাই কর্মটা হিসেব করে করবা। কাল কয় প্রকার আপনারা বলতে পারবেন? কাল কয় প্রকার? শিক্ষিত সমাজ বলুন, কাল কয় প্রকার? যাকে ইংলিশে টেন্স বলে, কয় প্রকার? এ কেউ কথা কয় না। কয় প্রকার? ভেরি গুড, সাহস করে কথা কইস নি কেন? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, তাই তো? 3 প্রকার আছে টেন্স, কালেরই নির্ণয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না তো তাহা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণে জেনে রেখো সবে। হায় হায় জেনে রেখো সবে, হায় হায় জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী,
পদেরই আকার। ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট সরি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়া চারি প্রকারে ধরি। তিন গুণে চারে কত কি হলো ভাবিয়া, এবেটা টেনচের 12 খাম সে খবর দিয়া, সে খবর দিয়া, সে খবর দিয়া। তুমি বর্তমান যে কাজটা করবে আগামী ভবিষ্যতে তার ফল করবে। তুমি যদি একটা তেঁতুলের বীজ পোতো, তাতে তেঁতুল গাছ হবে, তেঁতুল হবে, ওটা টক হবে, ওতে কখনো আঙুর ফল হবে না। তাহলে বর্তমান তুমি কি কর্ম করবে তোমার ভেবে করতে হবে বাবা, ফল কিন্তু তুমি পাবা। পরে ভগবান ভগবান বলে কাঁদবা, ওরে আমার ভগবান রে। ভগবান কিচ্ছু করতে আসে না তোমার, ভগবান ফল দেয়। তুমি কেমন থাকবা সেটা তোমার কর্মের উপরে। যার যার নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলাপান। আরেকটু রিভাইভ দিই। 6টি ছেলে আছে রে তোর বড়ই বেয়াক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ তাতেই বেশি মেল। হায় হায় তাতে বেশি মেল। তুই শেষ পরীক্ষায় করিবি ফেল, শেষ পরীক্ষায় করিবি ফেল, শেষ পরীক্ষায় করিবি ফেল, আসবে যেদিন কালের তা। অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলাপান। তোর বড় ছেলে চঞ্চল বেশি অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে নামটি তাহার কাম। ও নামটি তাহার কাম। ও সে সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম, খেপারে ও সে সর্বনাশা তাই সে জানিলাম, সর্বনাশা তাই জানিলাম। সর্বনাশা তাই জানিলাম, করল বসে মৃত্যুবান। অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলাপান। তোর মেয়ে ছেলে সকল কাজে করে শুধু ভুল, কতবার যে লোক সমাজে কেটেছে নাকচুল। ও দেখলে না চুপ, ও তোর এই ছেলেটি হলে নির্মূল, এই ছেলেটি হলে নির্মূল, এই ছেলেটি হলে নির্মূল, থাকতো না আমার অপমান। অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলাপান। লোভ মোহ আর দুটি ছেলে মদার মাৎসর্য, পাড়ার লোকে বলে ওদের স্বভাব কদর্য। চমৎকার বর্জ্য, ও স্বভাব কদর্য, হায় হায় স্বভাব কদর্য, স্বভাব কদর্য। ওই অধর্ম শৃঙ্খলে ধরে ধৈর্য, অধমশীল বলে ধরে ধৈর্য, অধর্ম শৃঙ্খলে ধরে ধৈর্য, সাধন করো সমাধান। অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলাপান, হায় রে অসাবধানে রাখলে রে তোর ঘরের পোলাপান। আগে
স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম গেলে মনশিক্ষার আর প্রয়োজন নাই। যেভাবে হচ্ছে কবি গান, আজ কল্পনায় আমি কৃষ্ণ ভগবান, আর বিপক্ষে গান্ধারী জননীকে পাই। তারই কল্পনা মতে আমি আজ শ্রীকৃষ্ণ এ সভাতে জোর হাতে গোবিন্দের শ্রীপাদ পদ্মে পুনঃ পুনঃ প্রণতি জানাই। আমি প্রথমে একখানা গেয়ে গান অনেক দিয়েছি সমাধান, বলেছি সেই হাসিরও কারণ। পরের দুঃখে যেজন হাসে, তার দুঃখে হাসে কৃষ্ণ পিতবাসে। এটা কুকর্মের ফল ছাড়া অন্য কিছু নহে কদাচন। আমি কৃষ্ণ নীলদল দিয়ে থাকি কর্মফল। একটু মনিটরের টোনটা কমবে। কর্মফল দাতা কৃষ্ণ, মন দিয়ে তাই করিও শ্রবণ। যে যেমন কর্ম করে আসি এই চরাচরে, সেই কর্মফল ভোগ করে সেজন। এর মধ্যে আমার কোনো দোষ নাই, আমি নির্দোষী প্রাণকা নাই। তবে আমি বারে বারে আসি কি কারণ? ধরণী যখন হয় পাপে পূর্ণ, সেই পাপের ভাব করিতে চূর্ণ, আমি হই অবতীর্ণ বিশ্ববসুধায়। আমাকে আসতে হয় ভক্তের কান্নায়, ভক্তের ভক্তিতে যখন দেয় তার, আমি তখন নিরাকার থেকে মনের পুলকে ভুলকে দেহ ধরে আসি ভগবান। তাকে বলে অবতার। উদ্দেশ্য কি? যেটা যারা হি ধর্মস্ব গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্ব তদাত্মানাম শ্রীরাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। উদ্দেশ্য ধর্মকে করিতে সংস্থাপন, বারে বারে অবনীতে করি অবতরণ, আর দুষ্কৃতি করিতে বিনাশ, বারে বারে পৃথিবীতে ভগবানের প্রকাশ। কে বলছে আমি নিরপেক্ষ? এই পিছনে কিডা কয় কিছু খাইয়ে নেছো নাকি? এই জায়গা সারিন দিয়ে পাইলে কোন জায়গা? ওটার নাম বেহালা। কয় অসীম সরকারের আজকে সারিন দিয়ে বাজা কি হবে করছে পিছনে। ওটার নাম সারিন দেয় না, ওটার নাম বেহালা, বাজা বানে। যা যা বাজাতি কেউ বাজা বানে, না বাজাই কি আমি যাবা নেই? আমি তো বাজাতেই আইছি। আগে আমার গানটা শুনতে হবে, এর মধ্যে থেকে অনেক কিছু বোঝার আছে। অনেক আকার ইঙ্গিতে অনেক কথা বলি আমি আপনাদের কাছে। এই বুদ্ধিজীবী যারা একটু মন দিয়ে শুনবেন, তারা এর মধ্যে অনেক কিছু লুকানো আছে। কারণ পৃথিবীর সমস্ত দেশ কি করে জানেন? এই মহাভারত পড়েই কিন্তু প্রকৃত পলিটিক্স শিক্ষা করে। মহাভারতের মতো পলিটিক্স শিক্ষার আর কোনো গ্রন্থ পৃথিবীতে এখনো জন্মে নাই। সেই মহাভারত নিয়ে আলোচনা শুনবেন যত সুধীজনা। তাহলে আমি কৃষ্ণ নির্দোষিকা নাই, আমি নই নিরপেক্ষ, আমি কৃষ্ণ কমলাক্ষ, আমি নেই সদা সর্বদা সাধুর পক্ষ, ভক্তের পক্ষ, আর দুষ্কৃতি বিনাশের পরে আমি আসি যাই। প্রমাণ নিয়ে যান। বাবারেও ক্ষমা করি নাই। প্রহ্লাদের বাবা যিনি একজন দস্যু ছিলেন, তিনি ছিলেন না? তার নাম কি? হিরণ্যকশিপু। হরিনাম করতে পারত না শ্রবণ। প্রহ্লাদ যখন জন্ম নিল 5 বছর বয়সের থেকে হরিনাম কীর্তন আরম্ভ করল। হরি বল হরি বল হরি বল। ওর বাবা করে মানা, আমার শত্রুর নাম মোটে নিবি না। প্রহ্লাদ কয়, বাবা এ নাম তো আমি না নিয়ে পারি না। আমি যখন ঘুমাইয়ে পড়ি আমার হৃদয় মাঝে কে যেন বলে হরি হরি। হরি বললে ঝরে আমার 2 নয়নের বাড়ি। হরি নামে মত্ত থাকে আমার মনোপ্রাণ। সেই প্রহ্লাদকে হরিনাম ভুলাবার তরে দিয়েছিল গুরুর ঘরে, যাতে লেখাপড়া করে প্রহ্লাদ হরিনামটা ভুলে যাবে। কিন্তু গুরু বাড়ি যখন দিল, ওই বাড়ি যে হরিনাম আরো বাড়িয়ে গেল। যখন গুরু বলে ক,
প্রহ্লাদ কয় হরি কথা ক। বুঝতে পারিস? গুরু যখন নামটা পড়াতে যায়, নয়ের ঘরের নামটাই গিয়ে প্রহ্লাদ গুরুদেব রে কয়, গুরুদেব কি বলবো আপনার কাছে, জানেন আপনি নয়ের ঘরে কি সূত্র আছে? কি? এই নয় মানে হরি ছাড়া পৃথিবীতে মহাবিশ্বে আর কিছু নয়, হরিময়। কিরকম? বলে নয়কে যত সংখ্যা দিয়ে গুণ দেবেন, যে জোড় সংখ্যা কিংবা যত সংখ্যা হবে, ওগুলো যোগ করতে করতে আবার নয় এসে দাঁড়াবে। এর মানে কি জানেন? আগে একা হরি ছিল, সেই হরি থেকে এই বিশ্ব জগৎ সৃষ্টি হলো, আবার এই বিশ্ব জগৎ হরিতেই হয়ে যাবে লয়, আবার হরি ছাড়া আর কিছু নয়, আর কিছু নয়। গুরুদেব কয়, দেখি তোর সূত্রটা কেমন, শুনো দি আমায়। বলে নয় একে নয়, আমার হরি ছাড়া নয়। নয় দুগুণ 18, একের পিঠে 18, এক আর 8 যোগ করলি হয় 9, হরি ছাড়া নয়। দেখেছেন? 3 নং 27, 2 এ 7 27, 2 আর 7 যোগ করলি হয় 9, হরি ছাড়া নয়। 4 নং 36, 3 এ 6 36, 3 আর 6 9, আমার হরি ছাড়া নয়। 5 নং 45, 4 এ 5 45, 4 এর 5 9, আমার হরি ছাড়া নয়। 6 নং 54, 5 এ 4 54, 5 আর 4 এ 9, হরি ছাড়া নয়। 7 নং 63, 6 এ 3 63, 6 আর 3 এ 9, আমার হরি ছাড়া নয়। 8 নং 72, 7 এ 2 72, 7 আর 2 এ 9, আমার হরি ছাড়া নয়। 9 নং 81, হরি বড় ভালোবাসি, 8 আর 1 এ 9, আমার হরি ছাড়া নয়। 9 10 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9, হরি ছাড়া কিছু নয়। গুরুদেব মনে মনে ভাবে, তাই আমার 14 পুরুষের মধ্যে এখনো এই সূত্র শুনি নাই। কারে লেখাপড়া শিখাবার তরে দেশে আমার দ্বারে, ও তো লেখাপড়া শিখাই ছাড়বে না, আমার যাত্রা তার ঘরে পাঠাই ডেইরি মশাই। ওর বাবারে খবর দিয়ে গুরুদেব তার বাড়ি আনিয়ে কয়, তোমার ছেলেরে লেখাপড়া শিখাইয়া যে মানুষ করব সেই জ্ঞান আমার নাই, আমারে মানুষ করিয়া ছাড়িয়ে গেছে তোমার পোলা। কি বলবো তোমার ঠাই? কি হয়েছে? কয়, নয়ের ঘরের মধ্যে যা সূত্র বের করেছে, তাতে আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে। হাসেন তো, যার হয় তার ওই বয়সেই হয়, যার না হয় বুড়ো দোতরা হয়ে গেলি হয় না। বুঝলি? দেখবা বুড়ো বয়সে আকাম করিয়ে বসে, কায়দা আছে। প্রহ্লাদরে তাড়াতাড়ি নিয়ে গেল ওর বাবা বাড়ি। বাড়ি নিয়ে তো যন্ত্রণা কম দেয় নাই, আগুনের মধ্যে ফেলে দিয়েছে, সেই জায়গাতে প্রহ্লাদ বাসে। হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে, হাতি সুর দিয়ে তারে নিয়ে মাথায় তুলে সেও নাচে, বক্ষে শিলা বাঁধে, প্রহ্লাদ হরি বলে কাঁদে। সেই শিলা বাঁধা অবস্থায় প্রহ্লাদকে সাগরের জলে ফেলে দেয়। প্রহ্লাদ ডেকে বলে, তাই প্রভু আমার বিশ্বাস আছে, মালিক সাই, তুমি যদি ইচ্ছা করো শিলাকে শোলাও বানাইয়ে বাসাতে পারো। ওই যে বাউলরা গান গায় না, শোলা ডোবে পাথর ভাসে হরি নামের নিশানা, ওই যে ওই ঘটনার থেকে গানটা রচনা হয়েছে। হলো সাপের সাথে নেউলের পিড়ি, শরীর থলে যায় জানা, শোলা ডুবে পাথর ভাসে। মারল না, প্রহ্লাদ আবার উপরে নিয়ে আসলো। কয়, ওর বাবা বলতে লাগলো, এই তোর হরি আছে কোন কোন জায়গায়? বলে, জলস্থল অনলে অনিলে, ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। আকাশে বাতাসে সব জায়গায় আমার হরি ভাসে, প্রতিটি ধূলিকণার মধ্যে হরি ছাড়া আর কিছু নাই। ওই কথা শোনার পরে প্রহ্লাদের বাবা বলল তারে, এই ফটিকের স্তম্ভের মধ্যে তোর হরি আছে কিনা বলতো। তাই বলে, আছে। এই কথা যেই কহিল, প্রহ্লাদের পিতা ক্রোধান্বিত হলো।